এমন সুখময় মিষ্টি স্বরের কথা যেন তাহসিন এর আগে কখনো শোনেনি। বইয়ের কথা শুনে বুক ফুলে উঠল আনন্দে। এই তো একটুখানি প্রাপ্তি। সে ময়ূরের মুখে এইটুকু ছোট একটা কথাই তো শুনতে চেয়েছিল এতদিন। একটু ভরসা, একটু ভালোবাসা আর একটু যত্ন। অটোটা তখন গ্রামের সরু পথ ধরে এগিয়ে চলেছে। চারপাশের গাছের পাতা দুলছে বাতাসে। দূরের খালে সূর্যের সোনালি আলো পড়ে চকচক করছে। ময়ূরের আঁচল হাওয়ায় উড়ে এসে তাহসিনের গালে ছুঁয়ে যাচ্ছে। মুহূর্তটুকু যেন থেমে রইল দুজনের মাঝখানে। ময়ূরী আলতো করে তাহসিনের কাঁধে মাথা রাখল। ময়ূরী নিঃশব্দে চোখ বন্ধ করলো। মুখের কোণে হাসি রেখা ফুটে উঠল। দুজনের দেহে, মনে, নিঃশ্বাসে তখন এক মিষ্টি শান্তি ছেয়ে গেছে। বাইরের পৃথিবী যেন থেমে গেছে কেবল তাদের দুজনকে জায়গা দিতে। অটো ধীরে ধীরে বাজার পেরিয়ে গেল। লালচে আকাশে পাখির শাড়ি উড়ে যাচ্ছে বাড়ির পথে। সেই মুহূর্তে দুজনের হাত মুঠোয় বন্দি রইল শব্দহীন অথচ হাজার কথার চেয়েও গভীর এক ভালোবাসার প্রতিশ্রুতি নিয়ে। ময়ূরীর চোখে তাহসিন, আর তাহসিনের বুকের ভিতর শুধু তার কিশোরী বধূ ময়ূরী। ওরা ময়ূরীর বাবার বাড়ির রাস্তায় গাড়ি থামালো। তাহসিন ভাড়া মিটিয়ে মিষ্টি আর ফলের প্যাকেট ধরে ময়ূরীর আশ্চর্য বদন দেখে মুচকি হেসে বলল, আব্বা কাল রাতে কল করেছিলেন, আম্মা তোমায় দেখতে চাইছে। ময়ূরী অবাক হয়ে বলল, আমাকে যে কিছু বললেন না? আগে বাড়ি চলো, তারপর কথা হবে। ওরা ফরাজি বাড়ি ঢুকতেই বারান্দা থেকে মধু দৌড়ে এলো চিৎকার করে। ময়ূরীকে জাপটে জড়িয়ে ধরে বলল, সেই সকাল থেকে অপেক্ষা করছি তোর জন্য, এখন সময় হলো আসার। ঘরের ভিতর থেকে ফিরোজা বেগম বেরিয়ে এলেন মাথায় কাপড় দিতে দিতে। তাহসিন সালাম দিল তাকে। তিনি ব্যস্ত হয়ে তাহসিনকে ঘরে নিয়ে এলেন। ময়ূরী আস্তে ধীরে ঘরে প্রবেশ করল। ফিরোজা বেগম মধুকে বললেন ঠান্ডার ব্যবস্থা করতে। তাহসিন হাত মুখ ধুয়ে এলো কলপাট থেকে। ফিরোজা বেগম গামছা এগিয়ে দিলেন, বললেন, ফাহাদকে কেন নিয়ে এলে না বাবা? ছেলেটা তো অনেক দিন থাকলো। ময়ূরী বলল। ওকে আমার কাছেই রেখে দিই। ফিরোজা বেগম হাসলেন। জামাই বাড়ি ভাইকে নিয়ে রাখবি, লোকে কি বলবে? ময়ূরী প্রতিবাদ করে বলল, লোকের ধার ধারি না আমি। লোকে এসে আমায় একবেলার ভাত জুটিয়ে দিয়ে যাবে না। আরে বাবা, রেগে যাচ্ছিস কেন? এমনটা হয় না, কয়েকদিন পর গিয়ে না হয় থেকে আসবে, ওকে বাড়ি দিয়ে যাস। তাহসিন বলল, আম্মা, ওই বাড়িতে ময়ূরের পরিচিত কেউ নেই। আপনি তো জানেন আপনার মেয়ে কেমন একঘেয়ে, কারোর সাথে সেভাবে কথাও বলে না। তাই ফাহাদ থাকলে ওর ভালো হয়। তাছাড়া পুতুলে খেলা একজন সঙ্গী পায়। ও কিছুদিন থাকুক, কয়েকদিন পর তোমরা ঢাকায় চলেই যাচ্ছে। ফিরোজা বেগম বললেন, তোমার শ্বশুর আব্বা তো চাইছেন না ফাহাদ ওখানে বেশি দিন থাকুক, তুমি বরং ওকে দিয়ে যেও বাবা। ময়ূরী মুখ কালো করে বসে রইল। ফাহাদ ছোট ছেলে, সব থেকে বেশি ময়ূরীর কাছেই থেকেছে। ছোট ভাইটা বোন বলতে পাগল। ময়ূরী চেয়েছিল ফাহাদকে সে নিজের কাছেই রাখবে, কিন্তু মা বাবার কাছ থেকে তো এভাবে রাখা যায় না। তাহসিন বলল, আর কয়েকটা দিন থাকুক আম্মা। ফিরোজা বেগম আর কথা বাড়ালেন না। তিনি দুপুরের খাবারের ব্যবস্থা করতে বের হলেন ঘর থেকে। মধুর ঘরের দরজার সামনে ওয়াহিদ বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, দরজায় হেলান দিয়ে। ঠোঁটের কোণে দুষ্টু হাসি। ময়ূরী ওয়াহিদকে দেখে বলল, ভালো আছো? ওয়াহিদ এগিয়ে আসতে আসতে ঠোঁটে হাসি টেনে বলল, তুই নেই ভালো থাকি কিভাবে? তোর বজ্জাত বোন আমার যত্ন নেয় না রে। তাহসিন তেলে বেগুনে জ্বলে উঠল। ঠোঁট চেপে গম্ভীর চোখে ওয়াহিদকে দেখে বলল, আপনাকে ভালো থাকতে কে বলেছে ভাই? আরে দুলাভাই, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি কথা কম বলুন। ওয়াহিদ মাথা নাড়িয়ে ময়ূরীকে বলল, ময়ূরী, তোর জামাইয়ের বোধ হয় মাথা ব্যথা করছে, চল আমরা বাইরে গিয়ে কথা বলি। তাহসিন খপ করে ময়ূরীর হাত চেপে ধরে চোখ পাকিয়ে বলল, আমার বউয়ের সাথে কাজ আছে, আপনি এখন এখান থেকে যান। আপনি যে রাগে আগুন হয়ে আছেন দুলাভাই, দেখে না কবে পুরো আগুনে পুড়ে ছাই হয়ে যান। তাহসিন ঠান্ডা গলায় বলল, আমি ছাই হলে সমস্যা নেই, তবে কেউ যদি আমার আগুনে পা দিতে চায় তার অবস্থা কেমন হয় সেটা আপনি ঠিকই টের পাবেন। ওয়াহিদ কটমট করে বলল, এত ভয় দেখানোর দরকার নেই। আপনি কি আমার বোনকে বন্দি করে রাখতে চাচ্ছেন? তাহসিন মৃদু হেসে বলল, বন্দি না ভাই, নিরাপদে রাখবো। আমি আমার বউকে যথেষ্ট পরিমাণ স্বাধীনতা দিয়েছি। ময়ূরী দুজনের কথা কাটাকাটি দেখে বলল, দুইজনই থামো। মা বাইরে আছেন, কেউ শুনলে কি বলবে? ওয়াহিদ মুখ বাঁকিয়ে ঘরের বাহিরে চলে গেল। তাহসিন বলল, খবরদার ওই লোকের ধারে কাছে যাবে না তুমি।
ময়ূরী বিরক্ত হলো। তাহসিন যে কেন ওয়াহিদকে পছন্দ বা সহ্য করতে পারে না সেটা সে আজ অবধি বুঝতে পারল না। ওয়াহিদ ঘর থেকে বেরিয়ে দেখল রান্নাঘরে মধু আঁচল কোমরে গুজে ঠান্ডা শরবত বানাচ্ছে। কোমর সমান চুলগুলো আলগা করে মাথায় খোপা করা। অবাধ্য নারীর অবাধ্য চুলগুলো প্রায় মুখের সামনে এসে তাকে বিরক্ত করছে। রান্নাঘরের দরজার পাশে ওয়াহিদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মধুর দিকে তাকিয়ে থাকাটা যেন তার নিজেরই অজান্তে ঘটে যাচ্ছে। চুলের খোপা থেকে দু একটা অবাধ্য গোছা বের হয়ে গাল ছুঁয়ে নেমে এসেছে। মুখের কোণে এক ফোঁটা ঘাম টলমল করছে। আঁচল কোমরে গুজে চোখ নামিয়ে ঠান্ডা শরবত নাড়ছে সে। আলগা আলোয় মেয়েটার মুখটায় অদ্ভুত শান্তি, যেন দুপুরের গরমেও এক ফোঁটা শীতল হাওয়া বয়ে যায়। ওয়াহিদের বুকের ভিতর কেমন একটা অচেনা দোলা দুলে উঠল। এই মেয়েটাকে তো সে প্রতিদিন দেখে, তবুও আজ কেন এত নতুন লাগছে? কেন মনে হচ্ছে রান্নাঘরে ধোয়া নয়, বরং চোখের সামনে যেন কোনো রূপকথার দৃশ্য নেমে ঘুরে বেড়াচ্ছে। মধু চামচটা ঠান্ডা শরবতের গ্লাসে রেখে মুখে হালকা বাতাস দিচ্ছে। ঠোঁটের কোণে এক ফোঁটা চিনি আটকে আছে। ওয়াহিদ অবচেতনে নিজের আঙুল মুঠো করল। কেমন অদ্ভুত শান্ত কিন্তু গভীর এক সৌন্দর্যে ওর ভিতরে ঢেউ তুলছে। তার চোখ থেমে গেল মধুর চোখে। চোখ দুটো বড়, কাচের মতো স্বচ্ছ। মেয়েটা মাথা তুলে তাকাতেই ওয়াহিদের বুক ধক করে উঠল। সে তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিলেও মনে হলো এই চোখের ভিতরেই হয়তো তার কিছু একটা রেখে এসেছে, যা আর ফেরত পাওয়া সম্ভব নয়। মধু হাসল মৃদু গলায়। কি হয়েছে ভাইয়া, এমন করে তাকিয়ে আছেন কেন? ওয়াহিদ ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, তোর হাসিটা দেখে হয়তো ভুলে গেছি আমি কিসের জন্য এসেছিলাম। মধু বুঝতে না পেরে কপাল কুঁচকে বলল, কি বলছেন? ওয়াহিদ গ্লাস হাতে নিতে নিতে বলল, বিয়ে করব আমি। করুন না, মানে কি করেছে? রান্নাঘরের বাতাসে তখন এলাচ লেবুর গন্ধ মিশে আছে, আর তার সঙ্গে মিশে আছে ওয়াহিদের একদম নরম নীরব মুগ্ধতা, যেটা সে মুখে বলতে পারে না। কিন্তু মধু যদি একবার ভালো করে তাকায়, চোখের ভিতরে পড়ে ফেলবে সেই গোপন ভালোবাসার প্রথম অক্ষর। মধু আঁচল ঠিক করে গ্লাস হাতে নিয়ে ঘরের দিকে পা বাড়ালে ওয়াহিদ গলা উঁচিয়ে বলল, মধুমিতা, তোমার খোপায় একটা কাঠগোলাপের কমতি আছে, আমি এনে দিলে খোপায় পাত গাঁথবে তো? মধু চমকিত হয়ে পিছন ফিরল। ওয়াহিদ ট্রাউজারের পকেটে দুহাত গুজে বুক টান টান করে দাঁড়ালো। খানিকটা ঝোঁক নাচিয়ে বলল, কাঠগোলাপ আমার বড্ড প্রিয় প্রিয় ফুলখানা, তোমার খোপায় বেশ মানাবে। মধু ওয়াহিদের কথা শুনে আশ্চর্য হয়ে বলে, কাঠগোলাপ? চাচ্ছি। কেন? ওয়াহিদ বিরক্ত হলো এ পর্যায়ে। ফাজিল মেয়ের মাথায় গোবর ছাড়া আসলেই কিছু নেই। সে ফোঁস করে চাপা নিঃশ্বাস ফেলে বাড়ির বাহিরে হাঁটা ধরল। মধু বোকা মনে বিড়বিড় করে ঘরে ঢুকলো। তাহসিন গম্ভীর মুখে বসেছিল বিছানায়। মধু আসতেই সে সোজা হয়ে বসলো। মধু শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বলল, আম্মা বলছিল ফাদকে বাড়ি দিয়ে যাওয়ার জন্য। আপনি যেহেতু বলছেন ও আপনাদের বাড়িতে কয়েকদিন থাকবে, তাহলে যাওয়ার সময় ভাইয়ের জন্য কিছু জামা কাপড় দিয়ে দিব, কষ্ট করে একটু নিয়ে যাবেন। তাহসিন শরবত হাতে নিয়ে ঠান্ডা গলায় বলল, জামা কাপড় নিয়ে যাবো কেন? আমার একটা মাত্র শালা, তাকে যদি কিছু দিতেই না পারি তাহলে আমি কেমন দুলাভাই হলাম? ফাহাদের জন্য সব কিছু কিনেছি আমি। ময়ূরী মাথা নাড়িয়ে বলল, যাওয়ার পরের দিনই তো উনি সব কিনে এনেছিলেন। মধু লজ্জায় মিনমিন করে বলল, আমি তেমন কিছুই বোঝাইনি ভাইয়া। তাহসিন বলল, বুঝেছি। যাকে তুমিও তো গিয়ে বোনের সাথে কয়েকদিন থাকতে পারো নাকি? নূপুরের বিয়েতে তো যা হবেই, তখন না হয় থেকে আসবো। ময়ূরীর মনেই ছিল না দুদিনের মধ্যে বিয়ের আয়োজন শুরু হবে। দুপুরে সবাই একসাথেই খাওয়া দাওয়া করলো। বিকেল নাগাদ তাহসিন ময়ূরীকে সাথে করে বিদায় নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এলো। তাহসিনের হাতের মুঠোয় ছোট্ট ময়ূরীর ছোট ছোট হাত। সরু রাস্তা ধরে দুই নরনারী হেঁটে যাচ্ছে। ময়ূরী বরাবরের মতোই ভীষণ চুপচাপ। তাহসিন আর চোখে বই নীরবতা দেখে বলল, একটা কথা জিজ্ঞেস করব? ময়ূরী মাথা নাড়ায়। তাহসিন বলে, তুমি আমার উপর রেগেছিলে কেন? আপনি এখনো বুঝতে পারেননি? হুম। তাহলে থাক। রাস্তার মধ্যেই তাহসিন কথা বাড়াতে চাইল না। হাঁটতে হাঁটতে বাড়ির কিছুটা সামনে আসতেই তাহসিনের ছোটবেলার কিছু বন্ধুদের সাথে দেখা হলো।
ময়ূরী মাথার কাপড় টেনে নিতেই তাহসিন শক্ত করে তার হাত আঁকড়ে ধরল। তাহসিনের বন্ধুরা কাছে এগিয়ে এলো। ইসমাইল নামের একজন হেসে বলল। কাজে ব্যস্ত থাকে, তাছাড়া পুতুলও গ্রামে এসছে। ইসমাইল বলল, এত ব্যস্ত না করে একদিন আসিস, জমিয়ে আড্ডা দিব। বলতে বলতেই পাশে ময়ূরীর দিকে চোখ গেল। এত বড় ঘোমটা দিয়েছে মেয়েটা, মুখখানও স্পষ্ট নয়। সে বলল, উনি কি আমাদের ভাবেই? তাহসিন মাথা নাড়ালো। ওরা সবাই ময়ূরীকে সালাম দেয়। ময়ূরী সালামের উত্তর দিয়ে বলে, ভাবি ভালো আছেন? ময়ূরী তাহসিনের হাত চেপে ধরে। সে তাদের সাথে কথা বলতে চাচ্ছে না বুঝতে পেরে তাহসিন তাড়া দিয়ে বলে, তোরা সব একদিন বাড়ি আসিস, আজ বাড়িতে একটু কাজ আছে, যেতে হবে রে। ওরা সম্মতি দিলে তাহসিন ময়ূরীকে নিয়ে বাড়ি চলে আসে। সদর দরজায় পা রাখতেই পুতুল আর ফাহাদ খিলখিলিয়ে দৌড়ে আসে ওদের নিকটে। পুতুল আর ফাহাদ দুজনেই ময়ূরীর পা জড়িয়ে ধরে খিলখিল করে হাসছে। ড্রয়িং রুমে আদনান মুখ কালো করে হিমির সাথে বসে আছে। তাহসিন নিচু হয়ে পুতুলকে কোলে নিতে গেলে পুতুল চোখ পাকিয়ে বলে, তুমি আমাকে ছুবে না। তাহসিন আশ্চর্য হয়ে বলে, কেন আম্মা? তুমি আমায় শুধু বকো বাবা, মা আমায় খুব ভালোবাসে। ময়ূরী ঠোঁট টিপে হাসে। পুতুলকে কোলে নিতে গেলে ফাহাদ ফ্যাল করে তাকিয়ে থাকে বোনের দিকে। ময়ূরী হাঁটু মুড়ে নিচে বসলে হঠাৎ করেই দুজন তার গলা জড়িয়ে ধরে দু গালে চুমু খায়। ময়ূরী চোখ বড় বড় করে বলে, আজ হলো কি তোমাদের? আমাকে এত ভালোবাসা হচ্ছে কেন শুনি? ফাহাদ বোনের গলা জড়িয়ে ধরেই বলে, আমি তো তোমারে অনেক ভালোবাসি আপা। পুতুল কপাল কুঁচকে বলে, আমিও আমার মাকে অনেক ভালোবাসি। তাদের কথা শেষ হতেই তাহসিন বলে, আমি আমার বউকে ভীষণ ভালোবাসি। লজ্জায় মেয়েটার ঠোঁট টিপে হেসে ফেলল। ড্রয়িং রুম থেকে আদনান নাক কুঁচকে বলল, এই তোদের নাটক বন্ধ কর, তাহসিনের বাচ্চা আমার কাছে আয়, তো কাজ চিপিয়ে খাবো আমি। তাহসিন এগিয়ে গেলে হিমি গাল ফুলিয়ে বলে, তুই আজই আমায় ঢাকায় দিয়ে আসবি। আমি আর এখানে থাকতে পারবো না। এই অসভ্য ছেলেটা আমাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছে না। আদনান দাঁত চাপলো। তোকে আমি কি বলেছি, তুই ঢাকায় কেন যেতে চাচ্ছিস? তুই আবার কি করবি? সেটাই তো, কি করেছি? তাহসিন দুজনে ঝগড়া দেখে বিরক্ত হয়ে সোফায় গিয়ে বসলো। ফাহাদ ছোট ছোট পায়ে এগিয়ে এসে তাহসিনের সামনে এসে দাঁড়ায়। বাচ্চাটা ছোট একটা প্যান্ট আর গেঞ্জি পরেছে। গোলুমোলো শরীরটা হেলে তুলে এগিয়ে আসতেই তাহসিন বলে, কি হচ্ছে শালাবাবু? ফাহাদ হাত বাড়ায়। তাহসিন কোলে তুলে নেয় তাকে। ফাহাদ ট্যাপ ট্যাপ চোখে আদনান আর হিমিকে দেখে তাহসিনের গালে গাল লাগিয়ে বলে, ও ছেলে খুব বাজি। আদনান অবাক হয়ে তাকায়। তাহসিন বলে, কি করেছো? ও বাজি ছেলে, অন্তরে মার। আদনান অবাক কণ্ঠে বলে, এই ফুচকু, আমি কখন ওকে মেরেছি? ফাহাদ কপালে গাঢ় ভাঁজ ফেলে তারপর বলে, আমি তো দিয়েছি দুলাভাই আপনার ইমনে মাইয়া দেয়। তাহসিন ফাহাদের কথার মানে বুঝতে পেরে বাচ্চাটার মুখ চেপে ধরে। ভারী ভয়ঙ্কর একটা শালা পেয়েছে সে। আদনান সন্দিহান চোখে তাহসিনকে দেখে বলে, কিরে তাহসিন, তোর ব্রিটিশ শালা কি বলে? ফাহাদ তাহসিনের হাত সরিয়ে দিয়ে বলে, আমি সত্যি কইছি দুলাভাই আপারে মারে। তাহসিন গোল উঁচিয়ে ময়ূরীকে ডেকে বলে, এই, তোমার ভাইকে তাড়াতাড়ি আমার সামনে থেকে সরাও, কখন যেন সত্যি তুলে ফেলে দিয়ে আসবো ওকে। ফাহাদ জেদ দেখিয়ে তাহসিনের গলা চেপে ধরে বলে, দুলাভাই ইমনে কও কেন, আমি তোমারে শালা না। তুমি আমার শালা নাও, শত্রু হও। ফাহাদ গাল ফুলিয়ে তাহসিনের ঘাড়ে দাঁত বসিয়ে চিৎকার করে বলল, আমি তোমার শালা না, শালা কইয়া ডাকু। বাচ্চাটা ছোট ছোট দাঁত ঘাড়ে পিটতেই সে দাঁত চেপে ধরল ব্যথায়। ময়ূরী দৌড়ে এসে ভাইকে নিচে নামিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, কি হচ্ছে ফাহাদ? দুলাভাইকে কামড় দিলি কেন? ফাহাদ ছলছল চোখে বোনকে দেখে কেঁদে উঠল শব্দ করে। তাহসিন দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি আবার ওকে বকছো কেন? ছোট মানুষ, বুঝতে পারছো না? ও এখনো ছোট আছে, আপনি ওকে মাথা কেন তুলছেন? ফাহাদ গাড় উঁচিয়ে একবার বোনকে দেখে গুটি গুটি পায়ে আবারও তাহসিনের নিকটে এগিয়ে গিয়ে আদরে গলায় ঠোঁট উল্টে পড়ল, ও দুলাভাই তুমি আপারে মাইরা দিবা না, বেশি কইরা মাইর দিবা। তাহসিন বাচ্চাটার আদুরে আদুরে কথা শুনে হেসে ফেলল। আদনান পাশ থেকে আফসোসের স্বরে বলল, ভাগ্য করে একটা শালা পেয়েছিস তাহসিন, আমার তো ফাটা কপাল, এমন একটা বাচ্চা শালা নেই। হিমি রেগে সেখান থেকে প্রস্থান করলো।
ময়ূরী পুতুলকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলে তাহসিন নিঃশব্দে ফাহাদকে পাশে বসিয়ে ধীর গলায় পড়ল। কাজের কি খবর? কাল হাতে বেশ ব্যথা পেয়েছে। আদনান বলল। গুলি লেগেছিল ভেবেছিলাম, ভাগ্যিস তেমন কিছু হয়নি। তাহসিন দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ফোন বের করে আদনানকে কিছু দেখিয়ে বলল। পুরোটা সময় ফাহাদ চুপটি করে বসেছিল দুলাভাইয়ের পাশে। ওদের কথা শেষ হতেই সন্ধ্যার আজান দিয়ে দিল। তাহসিন নামাজ পড়বে না আজ, তাই সে ধীরে সুস্থে উপরে উঠে এলো। ঘরে এসে দেখলো বর্ষা, নূপুর, কনক আর কুসুম পুতুলকে ঘিরে বিছানায় বসে আছে। ময়ূরী নীরবে পাশে দাঁড়িয়ে। তাহসিন ঘরে ঢুকতেই কুসুম বলল। আপনাকে বড় আব্বা একবার দেখা করে আসতে বলেছিলেন। তাহসিন এগিয়ে এসে বলল। যাবো খানিক্ষণ পর। তোরা সবাই ঘরে কি করছিস? ভাবির সাথে তো আমাদের কথাই হয় না ভাইজান, তাই ভাবলাম একবার ভাবির সাথে দেখা করে আসি। বেশ ভালো, ও তো একা একাই থাকে। তোর এসে একটু গল্প আড্ডা দিতে পারিস না? দুঃখিত ভাইজান, আমরা তো আরও ভেবেছি ভাবি বিরক্ত হবে। ময়ূরীর সাথে কনকের তখন চোখে চোখ পড়ল। কনক যে বারে বারে তাহসিনের দিকে তাকাচ্ছিল এবং বরাবরই এভাবেই তাকিয়ে থাকে, এটা ময়ূরীর জানা কথা। জিনিসটা তার কাছে মোটেও ভালো লাগেনি। ননদ হয় বলে সেইভাবে কিছু বলাও হয়নি। কনক দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়ালো। তাহসিনকে উদ্দেশ্য করে বলল। আপনাকে তো বাড়িতে পাওয়াই যায় না, বিয়ের কাজ নাকি পরশু থেকেই শুরু হবে? তাহসিন বলল। দাদার সাথে কথা বলতে হবে। তোরা এখন সবাই যা, পরে গল্প করিস। ওরা ঘর থেকে বেরিয়ে গেলে পুতুল হাতের ইশারায় ফাহাদকে কাছে ডাকলে সে দুলাভাইয়ের কোল থেকে নেমে পুতুলের কাছে ছুটে যায়। রাতে আলাপ আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হলো পরশু থেকে আয়োজন শুরু হবে। আফিয়ার মন ভার। মাহাতাবের কোনো খোঁজ খবর নেই। সে আগ বাড়িয়ে কারো থেকে মাহাতাবের খবরও নিতে পারে না। কাজ শেষে আফিয়া আজ নিঃশব্দে বাড়ির ছাদে উঠে এলো রাত্রি করে। পিছু নিল ময়ূরী। দুজন মিলে ছাদের পাটিতে বসেছিল। ছাদে লাল রঙের একটা ছোট লাইট আছে, সেখান থেকেই আবছে আলোয় দুজনের বদন স্পষ্ট। ময়ূরী আফিয়াকে চুপচাপ বসে থাকতে দেখে বলল। তোমার কি হয়েছে ভাবি? আফিয়া খানিকক্ষণ নীরব থেকে বলল। আমার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। ভাই মারা গেছে আমার বিয়ের পরপরই। মা নেই। বাবা অনেক কষ্ট করে বড় করেছেন আমাকে, জানো। আজ গোটা একটা বছর ধরে বাবার মুখখানা দেখতে পারি না। কেন, উনি কোথায়? জানি না বোন। বাবা নিখোঁজ হয়েছেন অনেকগুলো মাস কেটে গেছে। মাহাতাব খোঁজ খবর করেও কোনো খবর পাননি। আশ্চর্য, একটা মানুষ কিভাবে নিখোঁজ হতে পারে? আমার আর বাঁচতে ইচ্ছে করে না, জানো। জীবনটা কেমন যেন অসহ্য লাগছে। কোথাও যেন একটুও শান্তি নেই। ময়ূরী আফিয়ার চোখের পানি মুছে দিয়ে আলতো করে জড়িয়ে ধরল, বলল। জীবন তো এমনই ভাবি, সুখ দুঃখ ক্লান্তি আনন্দ সবকিছু মিলিয়ে আমাদের জীবন। তুমি ভেঙে পড়লে তোমার এই ছোট বোনের কি হবে বলো তো? আমার এই বাড়িতে আছেই বা কে? আমার সঙ্গী তুমি আর সখীও তুমি। আফিয়া কান্নার মাঝেও হাসল। ময়ূরীকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল। সোনায় বাঁধা কপাল তোমার। আমার দেবর ভীষণ ভালোবাসে তোমায়, জানো। বিশ্বাস তো করে না ভাবি। সে তো মনের ভয়। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। সে থেমে পড়ল। অনেক রাত হয়েছে ময়ূরী, যাও গিয়ে ঘুমাও। কাল কিন্তু অনেক কাজ আছে। ময়ূরী মাথা নাড়িয়ে ভাবির সাথে নিচে নেমে এলো। ঘরে ঢুকে দেখলো পুতুল নেই। তাহসিনের পাশে ফাহাদ ঘুমিয়ে আছে। ময়ূরী দরজা লাগিয়ে পিছু ঘুরে পড়ল। আপনার বড় ভাইয়ের খবর কি? মাহাতাব ভাই বাড়ি ফিরছেন না কেন? তাহসিন খবরের কাগজ পড়ছিল। ময়ূরীর কথা শুনে বলে। ভাইয়ের হয়তো কোনো কাজ আছে। খোঁজ নিচ্ছেন না কেন? কি খোঁজ নেব? নেতা মানুষ, ব্যস্ত তো থাকবেই। আশ্চর্য মানুষ তো আপনারা। উনি নেতা বলে এতগুলো দিন কেটে যাওয়ার পরেও একটু খবর নেবেন না? তাহসিন চোখ তুলে ময়ূরীর বদন পানে তাকালো। কিছুটা শক্ত গলায় জিজ্ঞেস করলো। জামাই রেখে ভাসুর করে টানাটানি করছো কেন? তার জন্য তো তার বউ আছে। যা বলছেন ভাবনা চিন্তা করে বলুন। তাহসিন সোজা হয়ে বসলো। কিছুটা ভারী গলায় বলল। আশ্চর্য, তোমার সমস্যা কি একটু বলবে? কথায় কথায় তো রেগে যাও কেন? আমি ভাইয়াকে নিয়ে কথা বলতে বারণ করেছি মানে? কথা এখানে শেষ। আমার কথার উপর তুমি কেন এটা নিয়ে কথা বাড়াচ্ছ? আপনাদের চোখ থাকতেও অন্ধ। ভাবির অবস্থা দেখেছেন? আপনার ভাই কল করে না, আর কেউ কল করলেও রিসিভ করে না। কাল রাত থেকে ফোনটাও বন্ধ। সেটা তাদের ব্যাপার, তুমি সবে ঢুকছো কেন? আমি বলেছি না এটা তাদের দাম্পত্য ব্যাপার। তুমিও তোমার সীমা জানো ময়ূরী।
ময়ূরীর নিঃশ্বাস যেন আঘাতে কেঁপে উঠল, চোখ দুটো লাল হয়ে উঠেছে রাগে, দুঃখে, অভিমানে। ভাবি আমার আপন, ভাবির চোখের পানি দেখে আমি চুপ থাকবো? মানুষের সম্পর্ক শুধু সম্পর্ক নয়, দায়িত্ব। আপনার ভাই যদি সত্যিই ভালো থাকে তাহলে ফোনটা বন্ধ কেন? একটা মানুষ কদিন ধরে নিখোঁজ আর আপনারা একটু বিচলিত নন? তাহসিন কাগজটা শক্ত করে ভাঁজ করে রেখে দিল টেবিলের উপর, তারপর উঠে দাঁড়ালো। তার স্বভাব সিদ্ধ শান্ত গলায় বলল, ময়ূরী, তোমার নিজের সংসার সামলাতে পারছো না, আর এদিকে ভাইয়া ভাবির সংসার নিয়ে পড়ে আছো। তুমি কি নিজেকে অনেক বড় কেউ ভাবছো? ময়ূরী ঠোঁট চেপে বলে। আপনি আমায় অপমান করছেন? তাহসিন কাছে এগিয়ে এলো, চোখে চোখ আটকে রেখে শান্ত স্বরে বলল, আমি সত্যি বলছি, তুমি অতিরিক্ত মাথা গোলাচ্ছ, আর সেটা আমার পছন্দ না। ভাইয়া কোথায় আছে, কেন নেই, এগুলো নিয়ে কথা বলতে চাই না আমি। এখন চুপচাপ শুয়ে পড়ো। ময়ূরী মাথা নিচু করলেও তার বুক ওঠানামা করছে দ্রুত রাগে। ধীরে গিয়ে ফাহাদের বিছানার পাশে বসে পড়ল সে। বিছানা ঠিক করতে করতে বলল, এমন ধাঁধাময় জীবনে আমাকে না জড়ালেও পারতেন, অন্তত একটু শান্তিতে থাকতে পারতাম তো। আপনার জীবন, আপনার ইচ্ছে, আপনার নিয়ম, অথচ আমি শুধুই নামমাত্র বউ, সওদাগর বাড়ির ছোট ছেলের বউ। তাহসিন থমকে দাঁড়িয়ে গেল। ময়ূরীর শেষ কথাগুলো যেন ঘরের বাতাস চিরে তার চিত্তে, তার বুকে গিয়ে ধাক্কা মারল। সে ধীরে, খুব ধীরে বলল, সওদাগর বাড়ির ছোট ছেলের বউ, এই পরিচয় তোমার কাছে এতটাই তুচ্ছ? ময়ূরী বিছানার চাদর গোছাতে গোছাতে বলল, তুচ্ছ বলিনি, কিন্তু এই বাড়িতে আমি কে সেটা এখনো বুঝতে পারিনি। আপনি আমায় বিয়ে করে এই বাড়িতে এনেছেন ঠিকই, কিন্তু বউয়ের অধিকার এখনো অবধি দেননি। ময়ূরী ঘুরে বসল। তাহসিনের বিস্মিত চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, আচ্ছা, বিয়ের অর্থ কি বলুন তো? আমি আমাদের বিয়ের সঠিক অর্থটা এখনো অবধি বুঝতে পারিনি। আপনি কি শুধু ঘর সংসার আর সন্তান সামলানোর জন্য আমায় বিয়ে করেছেন? তাহসিন শুকনো ঢোক গিলে বলল, সংসার সামলাতে তো বলিনি, আমি শুধু চেয়েছি তুমি পুতুলের দেখাশোনা করো আর নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো। পুতুলের দেখাশোনা? আপনার মেয়ের কথা বলছেন? তাহসিন উত্তর দিল না। ময়ূরী মৃদু হাসল, হেসে পা গুটিয়ে বসল সেখানেই, আর চোখে ফাহাদের ঘুমন্ত মুখ দেখে বলল, সামান্য একটা কথা একটা মানুষের হৃদয়ে এতটা জখম করতে পারে, আপনি জানেন? জানেন না বুঝি? ময়ূরী চোখ তুলে তাকালো। তাহসিন দেখল সেই দৃষ্টিতে কোনো মায়া নেই, কোমলতা নেই, আছে শুধু একরাশ অবিশ্বাসের ছায়া। তাহসিন এগিয়ে আসতে চাইলে ময়ূরী থামিয়ে দেয় তাকে, দৃঢ় গলায় বলে, আমি বাচ্চা মানুষ, এটা আপনার বিয়ের আগে ভাবা উচিত ছিল। তোমায় কে কি বলেছে? কে কি বলবে? তাহসিন জোরে নিঃশ্বাস ফেলল। তাহলে সব অদ্ভুত কথা বলছো কেন? তোমার মুড এখন ভীষণ খারাপ, এভাবে কথা বাড়িয়ে লাভ নেই। আপনার সাথে কি কখনো কথা বাড়ানো যায়? আর কত আমায় চুপ করিয়ে রাখবেন? বাড়িতে কত সমস্যা, কত চাপ, তুমি বুঝতে চাও না। কেন বুঝতে চাইবো না? আমি আপনার স্ত্রী নই? সংসারের অর্ধেকটা আমার নয়? আপনি আমাকে কিসের ভয়ে দূরে ঠেলে দিয়েছেন? তাহসিন এবার কিছুটা উচ্চ স্বরে বলল, আমি তোমার ভালো চেয়েছি, চেয়েছি পুতুলের দেখাশোনা করো, এটা ভুল? ময়ূরীর চোখ দুটো চকচক করছে রাগে, ব্যথায়। ভুল তখনই যখন সেটা স্ত্রীকে দূরে রাখার অজুহাত হয়ে যায়। আপনি আমাকে একটু বিশ্বাস করলে কি এমন হতো? ঘরে হালকা নীরবতা নেমে এলো। তাহসিন বোধহয় ময়ূরীর না বলা কথা হঠাৎ করেই বুঝে ফেলল। শুষ্ক গলা কোনো রকম ভিজিয়ে কিছু বলার পূর্বেই ময়ূরী ভেজা গলায় বলে, পুতুল তো আপনার সন্তান নয়। আমার আগে আপনার কোনো প্রাক্তন স্ত্রীও ছিল না। তাহলে কেন আপনার পুরো পরিবার আমার সাথে এমন করলো? আপনি এবার কেন আমায় এতদিন সত্যিটা বলেননি? তাহসিন ধমক দিয়ে বলল, এসব ফালতু কথা কে বলেছে তোমাকে? আমার মেয়েকে তুমি অস্বীকার করছো? এই সংসার তেতো লাগছে এখনই? ময়ূরী কণ্ঠ শক্ত করল, বলল, আর কত নাটক করবেন? পুতুল আপনার মেয়ে নয়। তাহসিনের চোখ লাল হয়ে উঠল। পুতুল আমারই সন্তান। আমি আবার বলছি, ময়ূরী পুতুল আমার সন্তান। আমি আবার বলছি, ময়ূরী পুতুল আমার সন্তান। এ নিয়ে একটা কথা শুনবো না আমি। ময়ূরীর হাসিটা কেমন যেন ব্যাংকের মতো শোনালো। ময়ূরী কিছু বললে তাহসিন দাঁত চেপে বলে, তোমার কথার ধরনটা খুব বাজে হয়ে যাচ্ছে। আমি বলেছি পুতুল আমার মেয়ে। আর আমি বলছি আপনি মিথ্যে বলছেন। তাহসিন হঠাৎ সামনে এগিয়ে এসে দাঁড়ালো। তার বুক ওঠানামা করছে রাগে। ময়ূরী, আজ তোমার কথা খুব বেশি হয়ে যাচ্ছে, তুমি সীমা ভুলে যাচ্ছ। সীমা ভাঙছি আমি? আপনি যে দিনের পর দিন আমাকে অন্ধকারে রেখেছেন, ওটা কি? আপনার মেয়ের জন্মদাতা কে? কোথা থেকে এলো সে? আপনি আজ পর্যন্ত বললেন না কেন আমায়? তাহসিন দাঁত চেপে বলল। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। ময়ূরী ততক্ষণে ফেটে পড়েছে রাগে। সে চওড়া গলায় বলল, আমার জানার অধিকার নেই?
আপনার স্ত্রী হয়ে, আপনার বাড়িতে থাকা একজন মেয়ে হয়ে, আপনার সন্তানের মা হয়ে আমার জানার অধিকার নেই? নেই, শুনেছ? কোনো অধিকার তোমার নেই। আমি বলেছি পুতুল আমার সন্তান, তার মানে সে আমারই সন্তান। এসব নিয়ে আর একটা কথা বাড়ালে খুব খারাপ হয়ে যাবে। তুমি আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছ। ময়ূরীর চোখ ভিজে উঠেছে দুঃখে, তবুও তার গলায় দৃঢ়তা রেখে কম্পিত স্বরে বলল, আমি শুধু সত্যটা জানতে চাই। পুতুলের জন্মদাতা আপনি নন, এটাই সত্য। সে আমার রক্ত, আমার সন্তান, আমার মেয়ে। তুমি কি বুঝতে পারো না? আপনি যদি তাকে নিজের সন্তান বলতেই চান, তাহলে বলুন তার মাকে। তাহসিন নিথর, চোখে রাগ, ব্যথা, অপরাধবোধ সব মিলেমিশে এক অদ্ভুত ঝড়। না কিছু বলতে পারছি আর না পরিস্থিতি ঠান্ডা করতে পারছে। ময়ূরীর চোখে পানি টলমল করছে, তবুও সে এক চুলও নড়ল না। আমার জানার অধিকার আছে, আমি আপনার স্ত্রী। এই কথাটা শুনে তাহসিন হঠাৎ পিছন ঘুরে এমন চোখে তাকালো যেখানে উন্মাদ, রাগ, হতাশা, ভীষণ ক্লান্তি মিশেছিল। তাহসিনের মুখের পেশি কেঁপে উঠল। সে কঠিন ধারালো গলায় বলল, তোমার কোনো অধিকার নেই ময়ূরী, শুনতে পাচ্ছ? পুতুল আমার মেয়ে। ময়ূরী ব্যথাতুর কণ্ঠে ফিসফিস করে বলল, আমার অধিকার আছে। এই প্রথম প্রথম তুমি আমাকে এমন আঘাত দিলে যেটা আমি ক্ষমা করতে পারবো না। সত্যটা তবু বলছেন না আপনি? তাহসিন থামিয়ে দিল ময়ূরীকে। পিছু ঘুরে বারান্দার দিকে এগিয়ে গেল গটগট পায়ে, কিন্তু প্রতিটা শব্দে এমন তীব্রতা যেন বুকে আগুন ধরিয়ে দিচ্ছিল দুজনের। এই নীরবতা ছিন্ন করে হঠাৎ তাহসিনের বিষের মতো একটা বাক্য এসে বাড়ি খেলো ময়ূরীর কানে। যদি আমার রক্তকে মানতে না পারো তাহলে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, এখনই, এই মুহূর্তে। ঘরটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে এলো। কাঁপছে শুধু ময়ূরীর বুক আর ঠোঁট। পাথরের মতো দাঁড়িয়ে ছিল মেয়েটা। সামান্য এই একটা কথা বক্ষস্থলে ধারালো ছুরির মতো আঘাত হানল। তাওসিন পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, সব রাগ, সব ক্ষত, সব যন্ত্রণা চাপা দিয়ে। ময়ূরের হাত থেকে পাতলা চাদরটা নিচে পড়ে গেল। দরজার বাহিরে কোথাও দূরে একটা দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা গেল, যেন পুরো বাড়িটাই আতঙ্কে শিউরে উঠল। তাওসিনের সেই শেষ বাক্যটা, যদি আমার রক্তকে মানতে না পারো তাহলে এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, এখনই, এই মুহূর্তে, ঘরের ভিতর বাজের মতো আঘাত করলো। ঘরটা যেন হঠাৎ শীতল হয়ে গেল। লাল লাইট ল্যাম্পের অস্পষ্ট আলোয় ময়ূরের মুখে ছায়া আরও তীক্ষ্ণ, আরও ভাঙাচোরা দেখাচ্ছিল। সে দাঁড়িয়ে আছে, ঠিক যেন এক মুহূর্তে কেউ তার বুক চিরে হৃদয়ের ভিতর বিষ ঢেলে দিয়েছে। তার গলা শুকিয়ে আসছে, ঠোঁট দুটো কাঁপছে, চোখের নিচটা হঠাৎ করে আরও ফোলা হয়ে উঠল। তবুও সে কাঁদল না। ঠোঁট কামড়ে ধরল যন্ত্রণায়। শুধু ফাহাদের নরম ছন্দময় ঘুমের শব্দ যেন দুজনের অসমাপ্ত ভাঙা সম্পর্কের প্রতি ব্যঙ্গ করছিল তখন। তাহসিন বারান্দার দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে। কথা বলা তো দূর, তার সে বিষের মতো মূল্যবান বাক্য আওড়ানোর পর ফিরেও তাকায়নি পিছনে, একবারও না। ময়ূরীর বুকটাতে সেই নীরবতাই আরও জোরে চাপ দিচ্ছে। মনে হচ্ছে এই নীরবতাই তাকে মেরে ফেলবে। হঠাৎ খুব ধীরে সে একটা নিঃশ্বাস নিল। চোখ তুলে তাকালো তাহসিনের পিছনের দিকে, সেই পুরুষটার দিকে যার জন্য সংসারের সব ঝড় মেনে নেওয়া, ভালো না লাগা, হাজার কিছু সহ্য করা, সব কিছুই সহজ মনে হয়েছিল। আজ সেই মানুষটাই তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। ময়ূরী নিচু হয়ে চাদরটা তুলতে গেল, কিন্তু হাত কাঁপায় সেটা হাত থেকে আবারও পড়ে গেল। মেয়েটা স্তব্ধ, মাটিও যেন আজ তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। একটা দীর্ঘ ভারী নীরবতা, যা হতাশা, অভিমান আর অব্যক্ত যন্ত্রণায় মোটা হয়ে উঠছে। কয়েক সেকেন্ড যেন ঘরটাতে বছরখানেক দাঁড়িয়ে থাকে। বুকের যন্ত্রণা চেপে গিয়ে ময়ূরী ঠোঁট কামড়ে অবশেষে খুব নিচু কিন্তু ছুরের মতো ধারালো গলায় বলল, আজ যদি আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাই, তাহলে কোনো দিনও আর আপনার বাড়িতে পা রাখবো না আমি। তার গলা ভেঙে যাচ্ছিল, তবুও সে কাঁদল না। ঝড়ের আগে যেমন আকাশ নিস্তব্ধ হয়ে যায়, ময়ূরীও ঠিক সেরকম নিস্তব্ধ। ময়ূরী ভাবল তাহসিন তাকে আটকাবে। এবার সব অভিমান ছেড়ে ছুটে এসে বুকের ভিতর চেপে ধরে মাথায় চুমু এঁকে বলবে, যেও না। মাথায় হাত রেখে বলবে, মাফ করে দাও বেগম সাহেবা। আমার রেখে কোথায় যেতে চাইছো তুমি? এই তাওসিন সওদাগরকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না মেয়ে? তেমন তো কিছুই হলো না। তাওসিন একটাবারের জন্য ফিরে তাকালো না তার দিকে। যদি একটাবার পিছন ফিরে তাকাতো তাহলে দেখতে পেত এক কিশোরীর চোখের বুক ভাঙা সেই হাহাকার।
যন্ত্রণায় ছটফট করতে থাকা ঠোঁট জোড়া। কিন্তু কিন্তু লোকটা একটাবার ফিরেও তাকালো না। তাহসিনের মুখ শক্ত হয়ে এলো। ঘরের বাতাস জমে বরফ হোক কিংবা ময়ূরীর বুক ভেঙে যাক, তার গলায় কোনো কম্পন নেই। সে বলল, যাও। ময়ূরীর বুকটা যেন হঠাৎ থেমে গেল। যাও, একটা মাত্র শব্দ, অথচ সেই শব্দটাই তাকে ভিতর থেকে ভেঙে চুরমার করে দিল। ঘরের ভিতর নিঃশব্দে যেন ঝড় বইছিল। তাহসিনের ভিতরে দাঁড়ানো অবয়বটা একটুও নড়ল না। সে পিছন দিকেই তাকিয়ে রইল, যেন ময়ূরী নামের কোনো মানুষই নেই তার জীবনে। ময়ূরীর পা কাঁপছে, হাঁটু দুটো যেন নিজের ভার সামলাতে পারছে না, আর চোখের সামনে ঝাপসা হয়ে আসছে সব। তবুও সে কাঁদল না। কাঁদলে আজ সত্যি ভেঙে পড়ে যাবে সে। লালবাতির আলো তার চোখের নিচে পড়ে যেন নীলচে ছায়া ফুটে উঠল। শব্দহীন পায়ে ছোট ভাইয়ের নিকটে এগিয়ে এলো। ছোট ভাইকে আঁকড়ে ধরা তার হাত দুটো কাঁপছে। গলার ভিতর পুরনো কান্নাটা যেন কাটা তারের মতো আটকে আছে। চুপ নিঃশব্দে সে নিজের গায়ের সকল স্বর্ণের গয়না খুলে ফেলল একটা একটা করে। সবগুলো গয়না বিছানার এক কোণে রেখে দিল। এই গয়না দিয়ে এখন আর কী বা করবে সে? ছোট ভাই ফাহাদ ঘুমের মধ্যে একটু নড়ে উঠল। ময়ূরী নিজের মাথায় শাড়ির আঁচল টেনে নিল। মনে হলো আজ থেকে সে কোনো ঘরের বউ নয়, কেবল একটা পথহারা মেয়ে। ছোট ভাইকে কোলে তুলে নিল মেয়েটা। এক কাপড়ে দরজার দিকে হাঁটা ধরল। দরজার কাছে পৌঁছে শেষবারের মতো সে ঘুরে তাকালো তাহসিনের দিকে, পিছন ফিরে থাকা সেই মানুষের দিকে যাকে সে নিজের মনে কতবার স্বামী বলে ডেকেছে, অথচ উচ্চারণ করেনি কখনো। ময়ূরীর চোখে এই প্রথম জল এলো, একটুখানি এক চিলতে, কিন্তু সঙ্গে সঙ্গেই তা শুকিয়ে গেল। গভীর যন্ত্রণায় আরও শুকিয়ে যায়। ফাহাদকে আঁকড়ে ধরল সে। দরজাটা আস্তে টেনে খুলল। হাওয়া এসে তার শাড়ির আঁচল উড়িয়ে দিল। তাহসিন একবারও ফিরে তাকালো না, দাঁড়িয়ে রইল কঠিন বরফের মতো। ময়ূরী শেষবার বলল, আজ আপনার জেদের কাছে আমাদের এই সম্পর্কটা বড়ই তুচ্ছ মনে হলো আমার। আমি শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম আপনার কাছে। যাকগে, যাচ্ছি আমি। আমার সকল ভুলগুলোকে মাফ করে দিবেন দয়া করে। বাড়ি কেউ কিছু জিজ্ঞেস করলে বলবেন বলবেন ময়ূরীর ঠোঁট ভেঙে এলো, গলা ভেঙে কান্না ছিটকে বাহিরে বেরিয়ে এলো। সে ভাইকে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। তারপর দরজাটা বন্ধ হয়ে গেল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, এতটাই ভারী যে শ্বাস নিতেও কষ্ট হয়। তাহসিনের পিছনে থাকা জানালার কাছে তার নিজের প্রতিচ্ছবি ভাঙাচোরা দেখা যায়। একবার, শুধু একবার যদি সে ফিরে তাকাতো, দেখতে পেত ময়ূরীর চোখে সেই চূর্ণ স্বপ্ন, দেখতে পেত তার যাওয়ার পথের উপর পড়ে থাকা 2 ফোঁটা লুকোনো অশ্রু। কিন্তু লোকটা দাঁড়িয়েই রইল কঠিন ভাঙা পুরুষের মতো। হঠাৎ তার বুকের ভিতর ধুক করে উঠল কিছু একটা। সে মাথা তুলল, কিন্তু তখন দোরগোড়ায় আর কেউ নেই, শুধুই নিস্তব্ধতা আর একটা অদ্ভুত শূন্যতা, যেন ঘর থেকে আলোটা বেরিয়ে গেছে। তাহসিন ধীরে পিছনে ফিরল। ময়ূরীর খালি জায়গা, তার দাঁড়িয়ে থাকা জায়গাটা আলোহীন দেখাচ্ছে। আর বিছানার উপরে থাকা সোনার গয়নাগুলো, তাহসিনের মনে হলো সেগুলো স্বর্ণ নয়, সেগুলো আগুন। তার রক্ত পোড়াচ্ছে, তার বুক ছাই করে দিচ্ছে। চারপাশটা তখন অন্ধকার। নিশ্চুপ নীরব রাস্তায় ময়ূরী ফরাজি বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। পাশেই আদনান ঘুমন্ত ফাহাদকে কোলে নিয়ে সঙ্গ দিচ্ছে। হাঁটতে হাঁটতে ওরা ফরাজি বাড়ির সামনে চলে এলো। পুরোটা রাস্তা ময়ূরী চুপ ছিল। বাড়ির কাছে আসতেই সে হাত বাড়িয়ে ফাহাদকে কোলে নিয়ে নিচু গলায় বলল, আপনাকে ধন্যবাদ ভাইয়া। আদনান শুষ্ক ঠোঁট ভিজিয়ে অনুরোধ স্বরে বলল, ভাবি, এটা কি ঠিক হচ্ছে? এত রাতে আপনি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন, এসব যখন সবাই জানতে পারবে তখন কি হবে ভাবছেন? ময়ূরী আবছে আলোয় আদনানের চিন্তিত বদন পানে তাকালো, বলল, কি হবে? সবাই বলবে সওদাগর বাড়ির ছোট বউ রাত করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আপনি চিন্তা করবেন না ভাইয়া, আপনাদের কারো বদনাম হবে না, হলে ময়ূরীর হবে। সে বাড়ির দরজার সামনে হেঁটে গিয়ে পিছু ফিরে বলল, বাড়ি ফিরে যান, আজ আসি। সে বাড়ির দরজার শব্দ করল। আদনান যখন আড়ালে গিয়ে দাঁড়িয়েছে, এই রাত করে বক্কর ফরাজির মুখোমুখি হওয়ার সাহস তার নেই। মিনিট কয়েক পর বক্কর এসে বাড়ির দরজা খুলে দিলেন।
এই রাত করে আবছে আলোয় মেয়ের অস্পষ্ট মুখশ্রী দেখে চমকে উঠলেন। ময়ূরী তাকালো বাবার চমকিত বদনে। বক্কর চোখ বড় বড় করে আশেপাশে তাকিয়ে কাউকে না পেয়ে চিন্তিত হয়ে মেয়ের মাথায় হাত দিয়ে বললেন, তুই এত রাতে? ময়ূরী, আম্মা, আবার কি হয়েছে? ময়ূরী বাবার প্রশ্নের উত্তর না দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো। গুটি গুটি পায়ে সিঁড়ি টেঙিয়ে ঘরের ভিতর প্রবেশ করলো। ফাহাদের ঘুম ভেঙে গেছে। তাকে ময়ূরী নিচে নামিয়ে দিতেই ভিতরের ঘর থেকে ফিরোজা বেগম ঘুম ঘুম চোখে বেরিয়ে এলেন। হঠাৎ ছোট মেয়েকে এ সময় বাড়িতে দেখে ঘুম ছুটে গেল। আতঙ্কিত হয়ে এগিয়ে এসে বললেন, কিরে তুই এখানে? জামাই কোথায়? ময়ূরী ভারী নিঃশ্বাস ফেলে ঘরের কোনায় বিছানায় গিয়ে পা উঠিয়ে বসল। মাথার কাপড় সরিয়ে ফেলতে গিয়েও থেমে গেল। জেদ ধরে এক মুহূর্ত চুপ থেকে মাথার কাপড় নামিয়ে ফেলল। ফিরোজা বেগম আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন। বকর তাড়াহুড়ো করে ঘরে প্রবেশ করলেন। ফাহাদ চাদর টেনে বিছানায় উঠে বোনের মুখের সামনে উকি মেরে বলল, আপা আমারে কুলে নিপা? ময়ূরী কোল পেতে ভাইকে বুকে জড়িয়ে ধরল। বাচ্চাটার ঘুম হয়নি। মাথায় হাত বুলিয়ে দিলে নিশ্চিত এখন ঘুমিয়ে যাবে। ঘুমিয়েও গেল সে। এতদিন পর বাবা মাকে দেখেও কাছে এগিয়ে গেল না, উল্টো বোনের বুকে মাথা রেখে নিশ্চিন্তে চোখ বন্ধ করল। বক্কর এগিয়ে এসে মেয়ের পাশে বসলেন। গলা শুকিয়ে এসেছে ভয়। তিনি নিচু স্বরে বললেন, কি হয়েছে ময়ূরী? এত রাতে একা এসেছিস কেন? জামাই কোথায়? আব্বা, আমার ভীষণ ঘুম পাচ্ছে। ফিরোজা বেগম কিছু বলতে গেলে বক্কর থামিয়ে দিলেন চোখের ইশারায়। বক্কর শুকনো ঢোক গিলে শান্ত গলায় বলেন, রাতে খেয়েছিস? না। বুকটা কামড়ে ধরল বক্করের। তিনি বললেন, আম্মা খাইয়ে দিক, তারপর ঘুমা। ময়ূরী বালিশ ঠিক করে ভাইকে শুইয়ে দিতে দিতে বলল, আব্বা, আমার খিদে নেই। আমার গলা দিয়ে কিছুই নামবে না, তোমরা গিয়ে ঘুমাও। সে বালিশে মাথা রেখে উল্টো ফিরে শুয়ে চোখ বন্ধ করল। ফিরোজা বেগম ঘরের লাইট বন্ধ করে তাদের ঘরে গেলেন। মেয়েটা খাওয়ার ঘরের বিছানায় ঘুমিয়ে পড়ল। বক্কর ঘরে আসতেই তিনি চিন্তিত হয়ে বললেন, আমি তো কিছু বুঝতে পারছি না, মেয়েটা এই রাত করে কেন এ বাড়িতে এলো? বক্কর বিছানায় বসে কিছুক্ষণ চুপ থেকে বললেন, সকাল হোক, তারপর ওর সাথে কথা বলা যাবে। জোর করে কিছু জানতে দিও না। সারাটা রাত নির্ঘুমে কাটল ষোড়শীর। ভোর হতেই ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তখন ভালো করে আলো ফোটেনি। ময়ূরী গুটি গুটি পায়ে পুকুর পাড়ে দোলনায় গিয়ে বসলো। আকাশটা আস্তে আস্তে রঙিন হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। ফিরোজা বেগম নামাজ শেষ করে বাইরে বেরিয়ে এলেন। আবছে আলোয় ময়ূরীর অবয়বটা দেখে তিনি এগিয়ে গেলেন মেয়ের কাছে। পুকুরের সিঁড়িতে বসে ময়ূরীর দিকে ফিরলেন। ময়ূরী তখনও চুপচাপ। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আম্মাকে বলবি না কি হয়েছে? ময়ূরী দোলনা দড়িতে মাথা ঠেকিয়ে পুকুরের দিকে দৃষ্টি রেখে বলল, সংসার কিভাবে করে আম্মা? তুমি সংসার সামলানো শিখেছো কি করে? থেমে আবারও মৃদু গলায় বলল, তোমার কাছে আর কি আড়াল করে রাখবো আম্মা? আমি না সংসার কি জিনিস এখন অবধি বুঝতে পারিনি। তোমার উচিত ছিল বিয়ে দেওয়ার আগে সব শিখিয়ে শ্বশুরবাড়ি পাঠানো। কি হয়েছে ময়ূরী? এসব কেন বলছিস মা? ময়ূরীর কণ্ঠে কাঁপন ধরল। চোখ বন্ধ করে নরম গলায় বলল, যদি বলি আমি একেবারে চলে এসেছি এই বাড়ি, তাহলে কি তুমি আমায় রাখবে এই বাড়িতে? ফিরোজা বেগম বাকরুদ্ধ মেয়ের কথায়। তিনি মেয়ের বিষণ্ণ মুখখানা দেখে উদ্গ্রীব হয়ে বললেন, জামাইয়ের সাথে ঝগড়া করেছিস? রাগারাগি করে এসেছিস তাই তো? না। তাহলে হয়েছে কি? ময়ূরী সোজা হয়ে বসল। শুষ্ক ঠোঁট ভিজিয়ে কিছুক্ষণ চুপ রইল। নিজের কথা গুছিয়ে শান্ত গলায় বলল, আম্মা, একটা কথা জিজ্ঞেস করি? হুম? আমি কি একটু বেশি অবুঝ? ফিরোজা বেগম যেন উত্তর দিতে পারলেন না। ময়ূরীও আর উত্তরের আশা করল না। সে বসে রইল, চুপটি করে বসে রইল। বেলা গড়ালো নিজ নিয়মে। রান্নাবান্না হয়ে গেছে তখন। ময়ূরী হাত মুখ ধুয়ে বারান্দার চৌকিতে বসেছিল। ঘরের ভিতর থেকে ওয়াহিদ এসে তার পাশে বসলো। আজ সকালে ঘুম থেকে উঠে ময়ূরীকে এ বাড়িতে দেখে বেশ অবাক হয়েছিল সে। গতকাল বিকেলবেলা গিয়ে আবার রাত করে একা ফিরেছে মেয়েটা। সে বুঝতে পারছে কিছু একটা হয়েছে। ময়ূরীর স্বভাব কিছুটা চাপা। দুনিয়া উল্টে গেলেও কারোর সাথে নিজের লুকায়িত কথা শেয়ার করতে পারে না, কিংবা নিজ ইচ্ছেই করে না। যন্ত্রণায় ছটফট করে। যদি বুক ব্যথাও হয় তবুও মেয়েটা চুপচাপ সেটা সহ্য করতে পারে। কিরে, সাত সকালে পেটনির মতো বসে আছিস কেন?
ওয়াহিদের কথাই ময়ূরী ভ্রু কুঁচকে বলে, এখন কি তোমার ঘাড় মটকাবো? সেটাই তো পাচ্ছি শুধু। এখন কি আমার সাথে তোমার ঝগড়া করতে ইচ্ছে করছে? আমি ঝগড়া করি এত বড় অপবাদ? মেয়েটা আলতো হেসে মাথা নাড়ল, বলল, তোমার সাথে আমি পারবো না। ফ্রেশ হয়েছো? সকালে সবাই একসাথে খেতে বসলেন। ছোট ফাহাদ ময়ূরীর কোলে ছটফট করছে। বকর ছোট মেয়ের মুখ পানে তাকিয়ে রইলেন অনেকক্ষণ ধরে। ফিরোজা বেগম খাবার বাড়তে বাড়তে ফাহাদকে বললেন, আপাকে বিরক্ত করছিস কেন? এদিকে আয়। ফাহাদ ঠোঁট উল্টে ময়ূরীর গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার কাছে থাকমু। এত আপা আপা করলে হবে? আপার এখন বিয়ে হয়েছে, তাকে তো জামাই বাড়ি থাকতে হবে আজীবন। তোকে নিয়ে থাকতে পারবে সে সব সময়? ময়ূরী ভাইয়ের আদুরে গালে হাত বুলিয়ে নাকে নাক ঘষে বলল। আমার ফাহাদ আমার কাছেই থাকবে। ফাহাদ খিলখিল করে হেসে উঠল। ময়ূরীর গালে গাল লাগিয়ে আদুরে গলায় বলল, আমি তোমার কাছে থাকমু। আচ্ছা, মজা কিনা দিবা না? দিব। কবে? আজই। ফাহাদ খুশি হলো ভীষণ। ময়ূরী মাত্র ভাতে হাত দিয়েছিল, ঠিক তখনই ফাহাদ শরীর দোলাতে দোলাতে বলল। আপা দুলাভাই কই? ময়ূরীর হাত থেমে গেল প্লেটে। দৃষ্টি নত করে সাদা ভাতের দিকে তাকিয়ে রইল। ভাতগুলো দেখে মনে হয়েছে একটা ভাতও তার গলা দিয়ে নামবে না এখন। মেয়েটা শুষ্ক ঠোঁট ভেজালো। ফিরোজা বেগম সুযোগ পেয়ে বললেন, জামাই এলো না কেন? এত রাতে একা একা এলি যে? ময়ূরী ছোট করে জবাবে বলে, আসলাম। এটা কি ঠিক করেছিস? জামাইকে রেখে একা এলি কেন? ময়ূরী চোখ তুলে মায়ের দিকে তাকালো, ঠান্ডা গলায় বলল, সেটার উত্তর তো তোমাদের দেওয়ার কথা আম্মা। ফিরোজা বেগম আশ্চর্য হয়ে বললেন, আমাদের? ময়ূরী লম্বা শ্বাস টানল। ফাহাদকে পাশে ঠিক করে বসিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ফিরোজা বেগমের হাতের চামচটা থেমে গেল মাঝপথে। বকর যেন নিঃশ্বাসটাই ভুলে গেলেন এই মুহূর্তে। ওয়াহিদ বিস্ময় চেপে রইল ময়ূরীর মুখের দিকে। ফাহাদ কিছুই বোঝে না, কেবল আপার গা ঘেঁষে বসে খিলখিল করে যাচ্ছে। মধু আশ্চর্য হয়ে বোনের কথা শুনছে। প্রথমে বক্করি গলা খাঁকারি দিয়ে বললেন, মানে বেরিয়ে এসেছিস মানে? ঝগড়া করেছিস? জামাইয়ের সাথে ঝামেলা হয়েছে? ময়ূরী ধীরে ধীরে মাথা নাড়ালো। আমি নিজে এসেছি। ফিরোজা বেগমের কণ্ঠ কাঁপল। কেন? কেন এসেছিস? এমন কি হয়েছে? ময়ূরী ঠোঁট চেপে ধরল। কথা জমে আছে কিন্তু বেরোতে পারছে না। অন্তরটা যেন পাথর চাপা ভারে ভরা। সে কী বা বলবে সবাইকে? বলবে তাহসিন বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে? বলবে তোমাদের জামাই আমায় বিশ্বাস করে না? নাকি বলবে তোমাদের মেয়ে নিজের সংসার ধরে রাখতে পারেনি? বক্কর বললেন। তাহাসিন কিছু বলেছে আম্মা? ময়ূরী মাথা নাড়িয়ে বলল, আহা, উনি তো কিছুই বলেনি। তোমাদের মেয়েই সংসার করতে পারলো না। তোমরা সংসারের আসল অর্থ না বুঝেই মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছো। তোমাদের মেয়েই যদি সংসার ধরে রাখতে না পারে, তাহলে তাদের দোষ দিয়ে লাভ কি? কি নিয়ে ঝামেলা হলো না বললে বুঝবো কি করে মা? আমাদের না বললে আর কাকে বলবি? কি বলবো আব্বা? বলবো তোমরা আমার সাথে প্রতারণা করেছো? নাকি বলবো আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমায় এতদিন অন্ধকারে ডুবিয়ে রেখেছিল? ফিরোজা বেগম স্বামীর সাথে চোখাচোখি করলেন। ভীতু কণ্ঠে বললেন, মানে? যার সাথে আমার বিয়ে হয়েছে তার তো কোনো অতীত নেই আম্মা। আর না পুতুল তার সন্তান। তাহলে তোমরা কেন আমায় এতদিন সত্যি কথাটা বলনি? তোমার গর্ভে জন্ম আমার। আচ্ছা আম্মা, তুমি তো জানতে সবটা। বলো, উনি যে আগে কখনো বিয়ে করেননি আর পুতুল তার সন্তান নয়, এটা তো তোমরা সবাই জানতে, জানতে না বলো? ফিরোজা বেগমের মুখ শুকিয়ে এলো। তিনি আমতা আমতা করে কিছু বলতে গেলে ময়ূরী বলে, সবকিছুই জানতে। তোমাদের কি একটাবার এই ব্যাপারটা জানানো দরকার ছিল না? শুধু একটাবার কি বলা যেত না সত্য কথাটা? তোমরা সবাই তো আমার সাথে ছলনা করলে আম্মা। একটা মানুষও আমাকে সত্য কথাটা বলার প্রয়োজন বোধ করেনি। এমনকি পুতুলের বাবাও না। লোকটা আমায় একটা বারের জন্যও বিশ্বাস করলো না। আমি কি শুধু কবুল পড়ে পুতুলের মা আর ওই বাড়ির বউ হয়েছিলাম? ময়ূরী উঠে দাঁড়ালো। তার দেখা দেখি ফাহাদও উঠে দাঁড়ালো। ময়ূরী মধুর ঘরের দিকে যেতে যেতে বলল, আমি ওই সংসার ছেড়ে চলে এসেছি আম্মা। আমায় আর কেউ কোনো প্রশ্ন করো না। কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই। মেয়েটা ভাইকে নিয়ে বোনের ঘরে ঢুকতেই ফিরোজা বেগম আঁচলে মুখ চেপে কেঁদে উঠলেন। বক্কর গম্ভীর মুখে বসে আছেন।
গতকাল রাতে তাহসিন এসেছিল বাড়ির আঙিনায়, বারান্দায় চুপটি করে বসেছিল চৌকিতে। ছেলেটা একটা কথাও বলেনি, উল্টো শ্বশুর বিভ্রান্ত করে চলে গেছে। এখন তিনি পুরো ঘটনাটা বুঝতে পেরেছেন। সওদাগর বাড়ির সকাল সকাল তোলপাড় শুরু হয়েছে ড্রয়িং রুমে। তাহসিন মাথা নিচু করে সোফায় চুপচাপ বসে আছে। বোরহান সওদাগর ঠিক তার পাশে বসে চিৎকার চেঁচামেচি করছেন। পুতুল ভয়ে হিমির কাছ থেকে গুটি গুটি পায়ে বাবার সামনে এসে দাঁড়ালো। বাবা চোখের দিকে কালো দাগ দেখে ঠোঁট উল্টে বলল, মা, কোথায় বাবা? সবাই তোমাকে বকছে কেন? তাহসিন মেয়ের মাথায় হাত বুলিয়ে হিমিকে বলল। ওকে নিয়ে আমার ঘরে যা হিমি, বাইরে বের হোস না। হিমি তাই করলো। পুতুলকে জোর করে উপরে নিয়ে গেল। আফিয়া আশ্চর্য হয়ে দেবরের কাণ্ড দেখছে। তাহসিন কিনা বউকে রাত করে বাইরে ছেড়ে দিয়েছে, এটা আদৌ সম্ভব? মেয়েটার শ্বাস আটকে দাঁড়িয়ে আছে শাশুড়ির পাশে। বোরহান সওদাগর ক্ষিপ্ত হলেন এবার। তাহসিন উত্তর দিচ্ছে না বলে তিনি ধমক দিয়ে বললেন, শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কাজ করলে কিভাবে? মূর্খের মতো বউকে একা ছেড়ে দিয়েছো রাত করে, কথা কেন বলছো না? একে তো বক্কর এই বিয়েতে রাজিই ছিল না, এখন তুমি যেই কাজ করেছো এটার পর আমি তাকে মুখ দেখাবো কি করে? অরুণিমা বেগম শক্ত গলায় বললেন, আজ প্রথম এমন একটা নোংরা ঘটনা ঘটলো। কোন অ্যাঙ্গেলে এমন একটা কাজ করেছো তাহসিন? তাহসিন ক্লান্ত চোখ জোড়া বন্ধ করে গম্ভীর স্বরে বলল, পুতুলের ব্যাপারে ময়ূরের সাথে কি কথা বলেছে বড় ভাবি? আফিয়া শুকনো ঢোক গিলে বলে, আমি ওকে কিছু বলিনি। বলে জানলো কি করে এসব? কে বলেছে পুতুল আমার সন্তান নয়? রজনী বেগম ঠান্ডা স্বরে বললেন, সত্যি একদিন না একদিন সামনে আইবই, আজ না হয় কালকে তো জানতেই পারতো। তাহসিন গলা শক্ত করলো, বলল, কেউ কিছু না বলে কিভাবে জানতে পারতো দাদি? আমি বারবার বলেছিলাম বিয়েটা নিয়ে তোমরা বেশি লাফাচ্ছ। আমি বিয়ে করতে চাইনি, তবু তোমরা জোর করে বিয়েটা দিলে। জোর কইরা বিয়া দিছি দেখা আমাগো ভুল হইছে। তোর কি জীবন নাই, শখ নাই? পুতুলের লাইগা তুই কেন জীবন নষ্ট করবি? দাদি, ও আমার মেয়ে, ভাবনা চিন্তা করে কথা বলো। বোরহান সওদাগর বিরক্ত হয়ে বললেন, পুতুল তোমার সন্তান নয়, তাকে তুমি জন্ম দাওনি তাহসিন। তাহসিনের চোখ ভিজে আসছে। বার কয়েক শুকনো ঢোক গিলে বলে, আমি ওকে জন্ম দিইনি দাদি, কিন্তু ওকে বড় করেছে আমি। আমি একটা দুধের বাচ্চাকে বুকে নিয়ে বাড়ি ছেড়েছিলাম। নিজের কথা চিন্তা না করে আমার মেয়ের কথা ভেবেছি আমি। এই স্বার্থপর তাহসিন মেয়ের যত্ন নিতে গিয়ে দিনের পর দিন না খেয়ে কাটিয়েছে। কেন করেছি দাদা? আমি ওকে জন্ম দিইনি বলে আমি ওর বাবা হতে পারবো না? আমি চাইলেও তো এই বাচ্চাটাকে তোমার কাছে রেখে মানুষ করতে পারতাম। এত কষ্ট করার কোনো দরকার ছিল আমার? তোমরা মানো কিংবা না মানো, পুতুল আমার মেয়ে, আমি ওর বাবা। তাহসিনের গলা ভেঙে এসেছে, চোখ দুটো লাল টকটকে। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে তাহসিনের কথা শুনল। এটা সত্য কথা। 4 মাসের একটা দুধের শিশুকে নিয়ে তাহসিন গ্রাম ছেড়েছিল। বাচ্চাটাকে সে একাই মানুষ করেছে। পুরুষ হয়ে একটা বাচ্চাকে একাই বড় করেছে। আফিয়ার একটা বাচ্চা নেই। সে বলেছিল পুতুলকে নিজের মেয়ের মতো করে বড় করবে সে, কিন্তু তাহসিন নিজের বুক খালি করে ভাবির কোলে তুলে দিতে নারাজ ছিল। স্বার্থপর হয়ে জেদ ধরে কোলে ছোট বাচ্চাকে নিয়ে বাড়ি ছেড়েছিল। কিছু বছর আগের ঘটনা। সওদাগর বাড়ি ভর্তি মানুষ তখন। তাহসিনের অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। সে ঢাকায় পড়াশোনা করেছে। এসএসসি দেওয়ার পর থেকেই হোস্টেলে থেকে পড়াশোনা করতো তখন। কোরবানি ঈদ সামনে সপ্তাহে। বাড়ি থেকে ঘন ঘন ফোন আসছে। শুক্রবার দিন সে জুম্মার নামাজ পড়ে না খেয়ে ব্যাগ গুছিয়ে বের হলো বাড়ির বাইরে। উদ্দেশ্য আজ বাড়ি গিয়ে সবাইকে চমকে দিবে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত হলো। সওদাগর বাড়ির গেটের সামনে আসতেই দারোয়ান আশ্চর্য হয়ে গলা চওড়া করে বলল, তাহসিন, আইছো? আরে আব্বা, ভেতরে আসো। শ্যামবর্ণের সেই পুরুষ গাল ভরে হাসল। দারোয়ান চাচাকে জড়িয়ে ধরে বলল, কি খবর তোমার? আমাকে ভুলে গেছো নাকি? কি বাজান, তোমারে কি ভোলা যায়? তুমিই তো বাড়ি আসো না। পরীক্ষা ছেড়ে বাড়ি ফিরে কি করে? সে টুকটাক কথা বলে সদর দরজা পেরিয়ে বিশাল ড্রয়িং রুমে প্রবেশ করলো। সেখানে 14 বছরের নূপুর বসে বসে ছোট ছোট কাঁথা সেলাই করছিল বড় আম্মার সাথে বসে। সদর দরজার সামনে ভাইকে দেখে চিৎকার দিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরলো তাকে। তাহসিন হেসে বোনের মাথায় হাত বুলিয়ে বলল, ছাড় ফাসিল, আস্তে আস্তে শুরু হয়ে গেছে। সিতারা বেগম
তাহসিনকে দেখে কাঁথা রেখে উঠে দাঁড়ালেন, রাগ দেখিয়ে বললেন, কে রে তুই? হঠাৎ বাড়ি ফিরলি কেন? না এলেই পারতি। তাহসিন বড় আম্মার রাগ বুঝে কান চেপে ধরে বলল, এই যে কান ধরেছে বড় আম্মা, তুমি তো জানো আমার পরীক্ষা ছিল। বুঝেছি, আর বাহানা দিতে হবে না। ছেলের কণ্ঠস্বর শুনে রান্নাঘর থেকে অরুণিমা বেগম ছুটে বের হলেন। ছোট ছেলেকে এ সময়ে বাড়ি উপস্থিত দেখে হাতের খুন্তি উঁচিয়ে ছুটে এসে বললেন, বাড়ি ফিরলে কেন তুমি? কেন এসেছো বাড়িতে? তাহসিন মায়ের হাতে মার খাওয়ার ভয়ে দূরে সরে গিয়ে গলা চওড়া করে বলল, তুমি রেগে যাচ্ছ কেন? এতদিন পর এলাম, কয়েকটা আদর যত্ন করবে, তা না করে আমাকে মারতে এসছো? মাথায় তুলে নাচবো? কতবার বলেছি বাড়ি ফিরতে। পরীক্ষা শেষ হয়েছে সেই কবে, আর তুমি এখন এসেছো ঢং দেখাতে? নিচে হই হুল্লোড়ের শব্দ শুনে দোতলার উপরে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো তাহসিনের বড় ভাইয়ের বউ অর্পিতা। 9 মাসের ভরা পেট নিয়ে রেলিং ধরে দাঁড়ালো। তাহসিনকে দেখে দাঁত কটমট করে বলল, আম্মু, তুমি ওকে এখনই বাড়ি থেকে বের করো। বজ্জাত বাড়ি ফিরল কেন? তাহসিন আশ্চর্য হয়ে ভাবির দিকে ঘাড় উঁচু করে তাকালো, অভিমানী স্বরে বলল, তোমরা এত পাষাণ ভাবি, আমি এতটা রাস্তা কত কষ্ট করে এসেছি, আর বাড়ি ফিরতে তোমরা সবাই আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করছো? তাহলে কি করব শুনি? রাগ করছো কেন ভাবি? নূপুর দৌড়ে গিয়ে ভাবিকে সাথে করে সাবধানে নিচে নেমে এলো। তখন বাড়ির প্রত্যেক মহিলা প্রায় হাজির হয়েছে সেখানে। অর্পিতা এগিয়ে এসে তাহসিনের কান চেপে ধরে বলল, মার খাবে মিশু? আমার কল ধরল না কেন তুমি? তাহসিন দাঁত খিচে বলল, আগে কান ছাড়ো ভাবি, তোমাদের ঝগড়া ছেড়ে দেখে তোমাদের ছাওটা না আমার ঝগড়াটা হয়। অর্পিতা হাল ছাড়ল। তাহসিন ভাবিকে নিয়ে সোফায় গিয়ে বসলো। ভাবির ইয়া বড় পেট দেখে অবাক হয়ে বলল, তোমার পুচকা আসছে না কেন এখনো? সে বছরখানেক আগে শুনেছি আমি চাচা হব। অরুণিমা বেগম রান্নাঘরে ছুটে গেলেন। রান্না বসিয়ে এসেছেন তিনি। আফিয়া তখন দাদি শাশুড়ির ঘর থেকে বের হতে হতে বলল, ভাইয়ের দেখি সহ্য হচ্ছে না, আর বাবার থেকে চাচার টান বেশি। তাহসিন পিছু ফিরে আফিয়াকে দেখল। গায়ের শার্ট ঠিক করতে করতে বলল, তা তো হবেই, রক্ত তো আমারই। হেসে ফেলল তিনজনই। তাহসিনের বড় ভাই তাওসান সওদাগর, পেশায় পুলিশ অফিসার। চাকরির কাজে ব্যস্ত থাকার কারণে বাড়িতে তেমন একটা থাকা হয় না। মাহতাব তখন রাজনীতি নিয়ে ব্যস্ত। তাহসিন আর রুহুল বাদে বাড়ির প্রত্যেকটা পুরুষ নিজ কর্মে ব্যস্ত তখন। সেদিন বাহিরে ঘন কালো মেঘলা ছিল। রাত প্রায় 1টার কাছাকাছি সময়। অর্পিতার সাথে অরুণিমা বেগম সেদিন ঘুমিয়েছেন। তাওসান বাড়ি ফিরেনি তখনও। রাত পেরিয়ে তখন ভোরের দেখা মিলল। তখন তাহসান বাড়ি ফিরল ক্লান্ত শরীর নিয়ে। তাহসিন দাদার সাথে মসজিদে গিয়েছিল ভোরে। তারা যেহেতু জাগ্রত ছিল তাই তাহসানের সাথে তাহসিনের ভোরবেলায় বাড়ির বাগানে দেখা হলো। তাহসান ছোট্ট ভাইকে দেখে মুখ গম্ভীর করে বুক টান টান করে দাঁড়ালো সদর দরজার সামনে। তাহসিন হালকা গলা কেশে দুপা এগিয়ে এসে বলল, টানা 2 মাস আমার পেট খারাপ ছিল। তুমি বলো, এই পেট খারাপ নিয়ে আমি বাড়ি ফিরতাম কি করে? তাহসান গম্ভীর হয়ে ঠাই জায়গায় দাঁড়িয়ে রইল। তাহসিন ভাইয়ের কোনো প্রতিক্রিয়া না দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সে কি কিছু ভুল কথা বলে ফেলেছে? উত্তর, হ্যাঁ। 2 মাস কারো পেট খারাপ থাকে? তাহসিন ভাইকে বলেছে তার 2 মাস পেট খারাপ ছিল। সে শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে নিচু গলায় বলল, বলতে চাচ্ছিলাম যে আমি আসলে একটু সিক ছিলাম ভাইয়া। তাহসান কোমর থেকে বন্দুক বের করে ভাইয়ের বুকে চেপে ধরল। তাহসিন নির্বাক, যেন ভয় বলতে কোনো জিনিস তার মধ্যে নেই। তাহসান তাতে দাঁত চেপে বলল, বুক ফুটো করে দেই? দাও। ভয় করছে না? না। তাহসান সেটা সরিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, বাড়িতে পা রেখেছিস কেন? না এলেই পারতি। তোমরা সবাই এমন করছো কেন? দরকার ছিল তো আসতে পারিনি। কি দরকার শুনি? তোমায় বলা যাবে না, টেস্টটা আগে পাস করি তারপর বলবো। তাহসান আর কিছু জিজ্ঞেস করলো না। 2 ভাই মিলে প্রবেশ করলো বাড়ির ভিতর। 2 ভাই শ্যামবর্ণের, উচ্চতায় 2 জনই প্রায় সমান। তাহসান মাহতাবের কয়েক মাসের ছোট। তাহসিন আর রুহুল প্রায় সমবয়সী। সেক্ষেত্রে দুজনকেই বাড়ির ছোট ছেলে বলা হয়। মাহতাব যেমন রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতো, ঠিক তেমন তাহসান নিজের কাজে। সিনিয়র অফিসার হওয়ার কারণে চাপটাও একটু বেশিই ছিল।
বাড়িতে তাকে পাওয়া মুশকিল। তবে তাহসিন যেহেতু এসেছে তাই সে ভাবলো এবার কয়েকদিন একটু রেস্ট নেওয়া দরকার। কাজের চাপ বেশি হয়ে গেলে তাকে আর খুঁজেই পাওয়া যাবে না। সকালবেলা খাবার দেওয়া হয়েছিল সবাইকে। অর্পিতা বসেছিল স্বামীর পাশে। অর্পিতা আর আফিয়া দুজনকেই তাহসিন ভাবি কম বোন বেশি মনে করত। বিশেষ করে অর্পিতার সাথে তার সম্পর্ক ছিল টম এন্ড জেরির মতো। তবে কিছু কিছু সময় ঠিক তার উল্টো। খাবারের মাঝে মাঝে তাহসিন নাক সিটকে প্লেট থেকে মাছ উঠিয়ে অর্পিতার প্লেটে দিচ্ছে। ইলিশ মাছ খুব কম খায় সে। তাহসান ভ্রু কুঁচকে ভাইয়ের দরদ দেখছে। শেষে গম্ভীর হয়ে বলল, মার খেয়েছিস? আমার বউকে এত ভালোবাসা দেখানো হচ্ছে কেন? তাহসিন মাছের কাঁটা বাছতে বলল, কারণ তোমার বউয়ের পেটে আমার পুতুল শোনা আছে। ভাবে কি ভালোবাসা দেখাবো কোন দুঃখে? তার জন্য তো তুমি আছোই। অর্পিতা ঠোঁট টিপে হেসে বলল, আমার যদি মেয়ে হয় তাহলে ওর নাম রাখবো পুতুল। সুন্দর হবে না বলো? তাহসান কিছু বলার আগেই তাহসিন চোখ তুলে তাকায় ভাবির দিকে, বলে, নামটা সুন্দর না ভাবি? তাহলে মেয়ে হলে পুতুল নামই রাখা হবে, ফাইনাল। এই হচ্ছে তাদের আলাপ আলোচনার মূল একটা কারণ। প্রত্যেক দিন অর্পিতার বাচ্চা নিয়ে আলোচনা করার রুটিন হয়ে দাঁড়িয়েছে। সেদিনের পর কাটলো আরও কয়েকদিন। আগামীকাল ঈদ। তাহসান ছুটিতে আছে আপাতত। এই কয়েকদিন পরিবারের সাথে অনেক সময় কাটানো হয়েছে। আজ রাত বাড়ির মেয়েরা হাতে মেহেদি দিচ্ছে। সন্ধ্যার পর বসেছে মেহেদি দিতে। এশার নামাজ পড়ে বাড়ির ছেলেরা বাড়িতে প্রবেশ করতেই শুনতে পেল অর্পিতার ব্যথা উঠেছে পেটে। তাহসান পাগল হয়ে ছুটল নিজের ঘরে। তবে ভিতরে আর প্রবেশ করা হলো না। আমরা সবাই ঘরে অর্পিতাকে নিয়ে চেষ্টা করছে। হঠাৎ ঘরের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। রজনী বেগম আলহামদুলিল্লাহ উচ্চারণ করলেন। কিছুটা উচ্চস্বরে বললেন, আমার তাহাসিনের মাইয়া হইছে। এই খুশি আর দেখে কে? বাড়ি জুড়ে হই হুল্লোড় লেগে গেল। বোরহান সওদাগর ছোট ছেলেকে নিয়ে তৎক্ষণাৎ বাইরে বের হলেন মিষ্টি কিনতে। পুরো এলাকায় খবর দিতে হবে না, বংশের প্রথম সন্তান জন্মগ্রহণ করেছে। এ যে বিশাল বড় খুশির সংবাদ। বাচ্চাটাকে বাইরে আনলেন না কেউ। এদিকে তাহসান বউ বাচ্চাকে দেখার জন্য পাগল প্রায়। ঘণ্টা দেড়েক পর দরজা খুললেন অরুণিমা বেগম। অর্পিতাকে পরিষ্কার করিয়ে ঘর পরিষ্কার করেছেন তারা। অর্পিতা বিছানায় শুয়ে তখন বাচ্চাকে পাশে রেখে শুয়ে আছে। তার রাত তখন 1টা ছাড়িয়েছে। একটু ব্যথা উঠেছিল আরও 2 দিন আগে। তবে তাকে নিয়ে হসপিটালে যাওয়া হয়নি। রজনী বেগম বলেছেন বংশের প্রথম সন্তান বাড়িতে হয় ভালো। তাহসান সর্বপ্রথম স্ত্রীর নিকটে এগিয়ে গিয়ে পাশে বসল। পাশে ফুটফুটে বাচ্চাটার ঘুমন্ত মুখ দেখে হঠাৎ করেই চোখের উপর হাত রেখে কেঁদে উঠল। অর্পিতা হাসল। সেই হাসি ছিল প্রাপ্তি সুখের। তাহসান আর তাহসিনের মাঝে এক প্রকার যুদ্ধ শুরু হলো কে আগে বাচ্চাকে কোলে নিবে। সর্বপ্রথম তাহসিন বুকে তুলে নিল বাচ্চাটাকে। একদম শান্ত হয়ে চুপটি করে একটা পুতুল ঘুমিয়ে আছে। তাহসিন কোলে নিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। ছোট ছোট হাত, ছোট চোখ, ছোট নাক, ছোট পা, সব মিলিয়ে একটা জীবন্ত পুতুল। রাত তখন গভীর। আকাশের চাঁদও যেন আলগোছে নিজের পৃথিবীর দিকে তাকিয়ে আছে। এই আনন্দঘন মুহূর্তটার সাক্ষী হতে বাড়ির আঙিনা জুড়ে তখনও লোকজনের হাঁটা চলার শব্দ, মাঝে মধ্যে চাপা হাসি, কোথাও দূর থেকে ভেসে আসা আতশবাজির আওয়াজ, সব মিলিয়ে খানদানি বাড়িটা যেন উৎসবে মেতে উঠেছে। তাহসিন যখন বাচ্চাটাকে কোলে তুলে নিল তখন তার মুখে যে বিস্ময় আর প্রশান্তি ফুটে উঠল তা দেখলে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কোমল জিনিসটা সে নিজের হাতে ধরে রেখেছে। তার শক্ত রুক্ষ স্বভাবের আড়ালে যেন সেই মুহূর্তে লুকোনো ছিল এক অপার মমতা। বাচ্চাটার ছোট্ট আঙুলগুলো তার বুকে স্পর্শ করতেই সে হালকা কেঁপে উঠল। মনে হলো জীবনে প্রথমবার কোনো জিনিস তার ভিতরটাকে নরম করে দিচ্ছে। আহসান ধীরে ধীরে ভাইয়ের কাঁধে হাত রাখলো। গলাটা ভারী হয়ে এসেছে। আমায় দে, মেয়েকে একটু কোলে নেই। তাহসিন চোখ না খুলেই বলল, ধরতে পারবে? পড়ে না যায় যেন। হ্যাঁ, এই আমার পুতুল সোনা রে। অর্পিতা হাসতে হাসতে বলল, এই 2 ভাই আমার বাচ্চাকে নিয়ে যুদ্ধ শুরু করেছে। অবশেষে অনিচ্ছার হলেও তাহসিন বাচ্চাটাকে তুলে দিল বড় ভাইয়ের হাতে। তাহসান যখন প্রথমবার মেয়েকে কোলে নিল তার 2 চোখ ছলছল করে উঠল।
এ যেন এক অচেনা অনুভূতি। গর্ব, ভয়, আনন্দ, বিস্ময় সব একসাথে জড়ো হয়ে বুকের ভিতর ঝড় তুলছে। মেয়েটার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, তুই আমার সত্যি আমার ছোট্ট টুকুন। বাচ্চাটি নিঃশ্বাস ফেলল খুব ধীরে, যেন বাবার বুকে মাথা রেখে নিজের জায়গাটা খুঁজে পেয়েছে। তাহসান নিজের বুকের কাছে মেয়েকে আরও জড়িয়ে নিল। তার কঠিন মুখভঙ্গি এক মুহূর্তে গলে গিয়ে শিশিরে ভেজা মাটির মতো নরম হয়ে গেল। রজনী বেগম দরজার কাছে দাঁড়িয়ে সব দেখছিলেন, চোখে জল চিকচিক করছিল। তিনি বললেন, এই বংশের প্রথম মায়ে এত সৌভাগ্য সবার হয় না। অরুণিমা বেগম অর্পিতার মাথায় হাত বুলিয়ে বললেন, মা, তুই অনেক কষ্ট করেছিস, আল্লাহ তোকে সুখে রাখুক।